তাই আমি দেখতে পাচ্ছি যেখানে কোনো মান সম্মান নেই, যেখানে কোনো ইজ্জত নেই, কংগ্রেস এমন পার্টি যে পার্টিতে আপনার বংশ পরম্পরায় আপনার ট্রেডিশনাল কিছু একটা থাকতে হবে। রকিবুল হোসেন বলতে বোঝায় যে রকিবুল হোসেন এক বিশেষ সম্প্রদায়ের মানুষের দ্বারা পরিচালিত। বা গৌরবগঞ্জ যখন 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 কোনো জায়গায় থাকে তখন আপনি দেখতে পারবেন যে রকিবুল হোসেনকে বাদ না দিয়ে থাকতে পারে না। সংখ্যালঘুদের তুষামুদ করা, মিয়া মানুষকে তুষামুদ করা, সেখানে আমাদের মতো মানুষের কোনো মূল্যায়ন করা হবে না বা আমাদের কোনো মূল্যায়ন নেই। তাই অর্থাৎ বিজেপি সরকার আসার আগ পর্যন্ত কীভাবে গন্ডার হত্যা হয়েছে, আজকে কি গন্ডার হত্যা আছে নাকি, সে নিয়ে কোনো জিনিস নেই। তাই রকিবুল হোসেন শুধু রকিবুল হোসেন নয়, সমস্ত ধরনের দুর্নীতি, সমস্ত ধরনের যেগুলো কেলেঙ্কারি বলুন বা এই ধরনের পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টিকারী তো রকিবুল হোসেনই ছিলেন। বাজপেয়ী আজ অসমের 3 কংগ্রেসি বিধায়ক বিজেপি দলে যোগদান করলেন। তার মধ্যে সবথেকে চর্চিত হল উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। বিগত দিন থেকে কবে কমলাক্ষ দে বিজেপিতে যোগদান করবেন সেই প্রশ্ন উঠেই আসছিল এবং একের পর এক উত্তর দিয়ে আসছিলেন। সময় বা যখন দিনক্ষণ আসবে তখন কমলাক্ষ বিজেপিতে জয়েন করবেন। উত্তর করিমগঞ্জের 3 বারের কংগ্রেসি বিধায়ক এখন বিজেপিতে, আজ বাজপেয়ী ভবনে কমলাক্ষ দে পুরকাস্ত বিজেপিতে যোগদান করলেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কমলাক্ষ দে পুরকাস্ত। প্রথমে আপনাকে নিউজ লাইভ বাংলায় স্বাগত জানাচ্ছি এবং বিজেপিতে যোগদান করার পর প্রথম আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে বিজেপি দল বা বিজেপি দলের যোগদান, সেই কথাগুলো যদি বলতে হয় তাহলে যে দলের উদ্দেশ্য হচ্ছে গিয়ে রাষ্ট্র নির্মাণ, আর বিশেষ করে আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ভগবান রাম যখন লঙ্কা মা সীতাকে উদ্ধার করতে গিয়েছিলেন এবং সেখানে রাবণের উপর যখন রাবণকে বধ করেন, বিজয়ী হন তাতে, এবং সেই জায়গায় বিজয়ী হওয়ার পর লক্ষ্মণ ওনাকে বলেছিলেন যে প্রভু বা দাদা, আমাদের এই স্বর্ণের লঙ্কা খুব সুন্দর, খুব মোহিত করছে আমাকে। তখন ভগবান রাম বলেছিলেন যে হে লক্ষ্মণ, আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে জননী জন্মভূমিষ্য স্বর্গদেবী গরীয়সী, অর্থাৎ যে জায়গায় আমরা জন্মগ্রহণ করি, যে মার কুলে আমরা জন্মগ্রহণ করি, অর্থাৎ স্বর্গ থেকে আমরা যে জায়গায় জন্মগ্রহণ করি, যে মার কুলে জন্মগ্রহণ করি, সেটাই আমাদের শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্ব আমাদের সেখানেই দেয়। তাই ব্যাপার হচ্ছে গিয়ে যে দলের উদ্দেশ্য হচ্ছে গিয়ে রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রপ্রধান, এবং সত্যি কথা বলতে গেলে দেশের অখণ্ডতা এবং দেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার যে সংকল্প, আমি মনে করি সেখানে নিজেকে প্রত্যেকজন ভারতীয়কে জড়িত রাখা এবং প্রত্যেকজন ভারতীয় সেই চিন্তাধারায় এগিয়ে যাওয়া প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। সমাহারে আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে আসামের বর্তমান যে পরিবেশ, সেই বিকশিত আসাম অর্থাৎ এবং বিকশিত আসামের যে রূপকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, বিশেষ করে সেই আমাদের বিজেপি লেড গভর্নমেন্ট অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সেই উন্নয়নের ক্ষেত্রে সমস্ত ভারতবর্ষের মধ্যে যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, সেটা আমরা অস্বীকার করতে পারি না। সেই বরাক থেকে ব্রহ্মপুত্র থেকে বরাক ভ্যালি বলুন আর লোয়ার আসাম বলুন, সেখানে যদি কাজিরাঙ্গায় এলিভেটেড ফ্লাইওভার হয় তাহলে বরাক ভ্যালিতে আমাদের এক্সপ্রেস হাইওয়ে, ফুলবাড়ি ব্রিজ, আমাদের জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহ, আমাদের বরাক ভ্যালির ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, রিং রোড থেকে শুরু করে এতগুলো প্রকল্প, এবং এই প্রকল্পগুলোর আমি বলবো যে ছোটোখাটো প্রকল্প না, সবচেয়ে বড় বড় প্রকল্প, এবং প্রত্যেকটা প্রকল্প ভারতবর্ষের মধ্যে একটা স্থান অধিকার করছে। একদিকে সেই বিকশিত আসামের উপকার এবং যেভাবে কাজ চালিয়েছেন সমহারে আমাদের আসামকে সুরক্ষিত আসামে রূপান্তরিত করার যে একটা ওনার দৃঢ়তা এবং দৃঢ় সংকল্প, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সবার সহযোগিতা সাহায্য করা আমাদের দায়িত্ব কর্তব্য। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে দেখা যায় তাহলে দেখা যাবে যে
কংগ্রেস বা বর্তমান সময় নেতৃত্বের যে অবস্থা, সেখানে যদি আমাদের ফরেস্ট ল্যান্ড ইভিকশন হয়, সেখানে কংগ্রেস বিরোধিতা করে। মরিয়ানাতে যদি আমাদের যুদ্ধ বিমান যেখানে নামানো হয়, সেটাতে কংগ্রেস বিরোধিতা করে। S-400 যদি কিনা হয়, সেখানে কংগ্রেস বিরোধিতা করে। রাফেল যদি কিনা হয়, সেখানে কংগ্রেস বিরোধিতা করে। মাদ্রাসা রিপিলিং বিল যদি হয়, সেখানে কংগ্রেস বিরোধিতা করে। রাম মন্দিরে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষ যাতে খারাপ পাবে রাম মন্দিরে গেলে, তার জন্য রাম মন্দিরে যায় না। তো সমস্ত কনসিকুয়েন্স যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে বর্তমানে সেই কংগ্রেসের অবস্থা একটা একটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস বিশেষ সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘুদের বাদ দিয়ে, অর্থাৎ মুসলিম একটা পোর্শনকে বাদ দিয়ে বা মুসলিম পোর্শনকে বাদ দিয়ে ওরা চিন্তা করতে পারে না কীভাবে মুসলিমদেরকে খুশি রাখা যায়, কীভাবে মিয়া মানুষদেরকে খুশি রাখা যায়। কংগ্রেসের কার্যকারী সভাপতি ছিলেন আপনি, তারপর কংগ্রেস আপনাকে 3বার বিদায় করলো। অর্থাৎ আমি যদি বলি কোন 3টা কারণ, অর্থাৎ কংগ্রেস ছাড়ার কোন 3টা কারণ, বিশেষ করে কোন 3টা কারণ আপনি? 1 নম্বর কারণ হচ্ছে কি, আমার যখন এপিজি বান করা হয়েছিল, আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল, আমি রাহুল গান্ধীকেও জানিয়েছি, আমি বিশেষ করে জিতেন্দ্র সিং মহাশয়কে জানিয়েছি, সবাইকে জানিয়েছিলাম, কিন্তু ওরা কোনো ধরনের কর্ণপাত করেনি, কোনো ধরনের কর্ণপাত করেনি। 2 নম্বর হচ্ছে গিয়ে যে যখন এখান থেকে কোনো ধরনের নোটিফিকেশন বের করা হয়, কাউকে কোনো জায়গায় কোনো পোস্ট দেওয়া হলো, সেটা আমাদের সঙ্গে কোনো গুরুত্ব দেওয়া হয় না। ইভেন দেখতে পারলাম যে ব্লক প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট বা এইগুলো যারা আছেন, ওদেরকেও বিভিন্ন কাজে লাগানো হচ্ছে, কিন্তু সেখানে নেতৃত্বের যে একটা মূল্যায়ন করে যে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে, সেদিকে কোনো মানসিকতা ছিল না। তাই আমি দেখতে পাচ্ছি যেখানে কোনো মান সম্মান নেই, যেখানে কোনো ইজ্জত নেই, যেখানে একটা কথা বললে সেই কথাকে কোনোভাবে গ্রহণ করা হয় না, কোনো মূল্যায়ন করা হয় না। সেই জায়গায় যেখানে মূল্যায়ন নেই, এবং আমি মনে করি কংগ্রেস এমন পার্টি যে পার্টিতে আপনার বংশ পরম্পরায় আপনার ট্রেডিশনাল কিছু একটা থাকতে হবে। আমাদের ভাই ট্রেডিশনাল কিছু নেই, আমরা সাধারণ ঘরের ছেলে। তাই এই দলে থাকে যদি আপনি ভালো কাজ করেনও, যদি আপনি 10-12 ঘন্টা 15 ঘন্টা ডেলি কাজ করেন, যদি তথাপি আপনার মূল্যায়ন করবেন না। কিন্তু বিজেপিতে সাধারণ থেকে সাধারণ ফ্যামিলির, সাধারণ থেকে সাধারণ ছেলেদের মেয়েদের সেই মূল্যায়ন করা হয়। তার জন্য যে পার্টিকে সাধারণ মানুষকে মূল্যায়ন করে, যে পার্টি মানুষ হচ্ছে গিয়ে প্রধান, যে মানুষের রাষ্ট্র হচ্ছে গিয়ে প্রধান, যে মানুষের আমাদের সভ্যতা সংস্কৃতি হচ্ছে গিয়ে প্রধান, সেই দলে না থেকে আপনি কোন দলে থাকতে পারবেন বা কোন দলে থাকবেন আপনি? আমি আরো কয়েক বছর যদি পিছিয়ে যাই, অর্থাৎ যেহেতু যখন তরুণ গগৈ মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আপনিও বিধায়ক ছিলেন। তারপর আজকে গৌরব গগৈর হাত ধরে, অর্থাৎ গৌরব গগৈকে তারা মুখ্যমন্ত্রী পেশ করে কংগ্রেসে এবার নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে। অর্থাৎ তখনকার কংগ্রেস আর আজকের দিনের কংগ্রেস, অর্থাৎ গৌরব গগৈ নেতৃত্বাধীন কংগ্রেসের তফাৎ কি? দেখুন, আমরা যখন তরুণ গগৈ মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা 5 জনও বিধায়ক গিয়েছি কোনো সময়। তো সেই যে একটা বোল্ডনেস যেটা ওনার ছিল, একটা 5 জন বিধায়ক গিয়েছি, এই কাজটা করতে হয় না, এই কাজটা করা সম্ভব হবে না, দিস ইজ দ্য রিজন, এই রিজনের জন্য করা সম্ভব হবে না, এবং কি বলতে হয় আমি করে দেবো, তোমরা এইগুলোর মধ্যে ইয়ে করবে না। কিন্তু আজকের দিনে গৌরব গগৈ, রকিবুল হোসেন, এই 1-2 জনের উপর নির্ভরশীল, এবং সেই নির্ভরশীলতা আপনি দেখতে পাচ্ছেন যে গৌরব গগৈ যখন থাকেন বা গৌরব গগৈ যখন কোনো জায়গায় থাকে, তখন আপনি দেখতে পারবেন যে রকিবুল হোসেনকে বাদ না দিয়ে উনি থাকতে পারেন না। অর্থাৎ কোনো কিছু করতে হলে রকিবুল হোসেনের পরামর্শ মতো করতে হয়। তাই যদি এইরকমই যদি হয়, তাহলে আমরা যারা আছি, আমাদের মূল্যায়ন কীভাবে হবে? শুধু আমি নয়, আজকে আপনি দেখতে পারবেন যে রানা গোস্বামী, আমার কথা বলুন, বা যারা প্রত্যেকে আস্তে আস্তে শিফট করছে এই নেতৃত্বে, বা এই নেতৃত্বের উপর বিশ্বাস করে কোনোদিন এগোনো সম্ভব হয় না। আর যেখানে যে পার্টির উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে কিছু মানুষকে তুষামুত করা, সংখ্যালঘুদের তুষামুত করা, মিয়া মানুষকে তুষামুত করা, সেখানে আমাদের মতো মানুষের কোনো মূল্যায়ন করা হবে না, বা আমাদের কোনো মূল্যায়ন নেই। তাই বিজেপিতে ভ্যালু বেস রাজনীতি হয়, বিজেপিতে কাজের মূল্যায়ন করা হয়। যেখানে কাজের মূল্যায়ন হয়, যেখানে মানুষের সম্মান আছে, মানুষকে সঠিক সম্মান দিয়ে যে পার্টি কাজ করে,
সেই পার্টির প্রতি নিষ্ঠাশীল হওয়া, যেখানে ভারতীয় সভ্যতার সংস্কৃতি, যেখানে সনাতনী সভ্যতার সংস্কৃতির বিকাশের কথা চিন্তা হয়, যেখানে সনাতনী সভ্যতার বিকাশ হয়, সেখানে সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকে। তাই জন্য বিজেপিতে জয়েন করেছি। আপনি সহ প্রায় 6জন বিধায়ক বিজেপি থেকে ত্যাগ করেছেন, অর্থাৎ কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান বা বিভিন্ন অন্যান্য দলে যোগদান করেছেন। যারা যারা অন্যান্য দলে যোগদান করেছেন তারা বেশিরভাগই তারা বলছেন যে রকিবুল হোসেনের প্রতি অসন্তুষ্ট, অর্থাৎ ভূপেন বরা, সদ্য কংগ্রেস ত্যাগে ভূপেন বরা বলেছেন যে এপিসিসি অর্থাৎ এপিসিসি রকিবুল হোসেনকেই শুধু এপিসিসির প্রধান বলা ধরা হয় বা রকিবুল হোসেনের প্রতি অসন্তুষ্ট। মানে রকিবুল হোসেন বলতে কি বোঝায়? রকিবুল হোসেন বলতে বোঝায় যে রকিবুল হোসেন এক বিশেষ সম্প্রদায়ের মানুষের দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণ জায়গায় ওনার একটা নেটওয়ার্ক আছে। আপনি দেখুন যে তাহলে দেখতে পারবেন ফরেস্টে যখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেই নেটওয়ার্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই মানুষকে প্রাধান্য পেয়েছে, সেই মানুষদেরকে নিযুক্তি দেওয়া হয়েছে। ফরেস্ট রকিবুল হোসেনের সময় ফরেস্ট গার্ড যদি দেখা হয়, যদি তাহলে নামগুলো দেখতে পারবেন, ফরেস্ট গার্ডসগুলোর নাম কে কে আছে। আপনি দেখবেন যে কদিন আগ পর্যন্ত, অর্থাৎ বিজেপি সরকার আসার আগ পর্যন্ত কীভাবে গন্ডার হত্যা হয়েছিল। আজকে কি গন্ডার হত্যা আছে নাকি? সে নিয়ে কোনো জিনিস নেই। তাই রকিবুল হোসেন শুধু রকিবুল হোসেন নয়, সমস্ত ধরনের দুর্নীতি, সমস্ত ধরনের যেগুলো কেলেঙ্কারি বলুন বা এই ধরনের পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টিকারী তো রকিবুল হোসেনই ছিলেন। এবং যেহেতু রকিবুল হোসেন ছিলেন এবং ওনার সঙ্গে সেই দুর্নীতিবাজ মানুষগুলো লিপ্ত, তাই যাদের নেতৃত্বে দুর্নীতিবাজ মানুষ এবং সেই দুর্নীতিবাজী মানুষরা যখন কংগ্রেস চলায়, কংগ্রেসের নেতৃত্ব দেয়, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের কি মূল্যায়ন হবে? এবার আপনার বরাক উপত্যকার কথায় যায়, যেহেতু আপনি উত্তর করিমগঞ্জ থেকে বিধায়ক হয়েছেন তিনবার, এবার আপনি কাঠিগোড়াতে, উত্তর করিমগঞ্জ ছেড়ে কাঠিগোড়াতে কেন? আমি আগেও বলছি, এখনও বলছি যে আজকে প্রায় 14 ফেব্রুয়ারিতে মাননীয় মুখ্যমন্ত্রীর ডেভেলপমেন্টকে সমর্থন করেছিল এবং আমি দেখেছি ওনার কাজের যে স্পিড এবং যে কাজ করার যে মানসিকতা এবং যেভাবে আসামের কাজের ক্ষেত্রে আসাম এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সব জিনিসের বিরোধিতা করাটা ঠিক না। আমরা মুখ্যমন্ত্রীকে আমরা সমর্থন করেছি এবং আজকের দিন সেটা প্রমাণিত যে চাকরি থেকে শুরু করে এডিআরই চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যেগুলো আসামের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই কাঠিগোড়াতে কেন আমি বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের মধ্যে থাকবো। কাঠিগোড়াতে কাজ করছি, উত্তর করিমগঞ্জেও কাজ করছি, বরাকবেলি সব জায়গায় আমার একটা পরিচিতি আছে। তাই সেই অবাধ পরিচিতি এবং পরিচিতির মাধ্যমে আমরা আমাদের সামনের দিন এই বরাকভেলি তথা আসামের সঙ্গে এক হয়ে আমরা যাতে আসামকে ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত করতে পারি, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। আমরা বিগত দিনে দেখেছি বরাকের যে কোনো সমস্যা হোক, কমলাক্ষতে পরকাস্তকে দেখা যায়, কিন্তু সেই সমস্যা নিয়ে বিধানসভায় সরব হতে বা বিধানসভার ভিতর থেকে বিধানসভার বাইরেও একইভাবে সরব হতে দেখা যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে কাঠিগোড়া থেকে যদি কমলাক্ষ দেব পরকাস্ত আবারও জয়ী হয়ে বিধানসভায় আসেন, তাহলে ঠিক একইভাবে দেখা যাবে। আমি এখন থেকেই আপনি বলছি, কদিন আগে আপনি দেখেছেন, আপনি ছিলেন নিশ্চয়ই, যে জলের প্রকল্প এতদিন থেকে বন্ধ ছিল, সেটা ফাউন্ডেশন স্টোন হয়েছে। আর ভিলেজ থেকে শুরু করে কাঠিগোড়া সমষ্টির যেগুলো বলবো যে বিগত দিনে যেগুলো বিধানসভায় উত্থাপন করা হয়নি, যে ইস্যু নিয়ে কথাবার্তা বলা হয়নি, বিগত দিনে যেগুলো স্যাংশন হয়নি, বিগত দিনে যেগুলো কাজকর্ম হয়নি, ইতিমধ্যে সেই কাজকর্ম চলছে। বিধানসভায় বারবার কাঠিগড়ার বিভিন্ন সমস্যা নিয়ে কথাবার্তা বলছি। তাই মানুষের সমস্যা, মানুষের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। সামনের দিন কাঠিগড়া সমষ্টি যাতে আসামের বুকে একটা প্রতিষ্ঠিত সমষ্টিতে রূপান্তরিত হয়, আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দল যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের মধ্যে আমি থাকবো। বিরোধী জোট নিয়ে কি বলবেন, যেহেতু একদিকে অখিল গগৈ, একদিকে গৌরব গগৈ, অর্থাৎ কোথাও না কোথাও তাদের মধ্যে যে গতকাল দেখা গেছে অখিল গগৈ 11 জনের এক প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, তার আগে কংগ্রেস 42 জনের একটা প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাদের মধ্যে কিছু না কিছু একটা বিরোধীর যে জঙ্খভঙ্গ লেগেছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, অখিল গগৈ সকালে একটা কথা বলেন, বিকালে একটা কথা বলে, এবং সত্যি কথা বলতে গেলে যে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একটা ক্লিয়ার একটা ভিশন এটা থাকা দরকার। একটা আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো গ্রহণযোগ্যতা বা সেই কথাগুলোর ভ্যালু কতটুকু থাকবে। তো দেখা যায় যদি আপনি দেখবেন যে যদি কংগ্রেস 48 ঘন্টা সময় দিলাম, 52 ঘন্টা সময় দিলাম, 12 ঘন্টা সময় দিলাম, এই কথা হয়েছে, এই কথা হয়েছে, এই যে পাতলা কথাবার্তাগুলো, যেগুলো কথাবার্তা কোনো
কোনো সামাজিকভাবে বলবো মানুষের মধ্যে সেই কথাগুলোর আমি বলবো যে একটা একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। সেই মর্মে এই মানুষটা যে সকাল বিকালে একদম কথা সকালে একটা কথা বলে, বিকালে একটা কথা বলে, দুপুরবেলা আবার একটা কথা বলে, আবার একটা ফোন করলে একটা কথা বলে, আমাদের সঙ্গে অন্যরকম কথা বলে, বিধানসভার ভিতরে আমাদেরকে আরও অন্য অন্য কথা বলে। তো সম্পূর্ণভাবে যদি দেখা যায় যদি অখিল গগৈ মহাশয় বা অখিল গগৈ মাননীয় বিধায়কের সেই কতটুকু কি দূরদর্শী বা দূরদর্শিতাটা বা কী করতে যাচ্ছেন সেই বিষয়টা ক্লিয়ার নয়। তার জন্য আমি কথাবার্তা বলতে চাই না। দেখা যাক কী হয়। এখন তো মোটামুটি ক্লিয়ার হয়েছে, সামনে 2-1 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে সব। প্রার্থী তালিকা থেকে যে কংগ্রেসের যে প্রার্থী তালিকায় বরাকেরও কয়েকটি সমষ্টির বা প্রার্থী প্রকাশ হয়েছে, অর্থাৎ কংগ্রেসে প্রকাশ করেছে। আপনি কি মনে করেন বরাকে কতটি কংগ্রেস আসন পেতে পারে? কংগ্রেস বরাকে একটা যদি পায়, যদি সম্ভাবনা, আগে 2টা বলেছিলাম, এখন দেখতে পাচ্ছি একটা। কারণ মানুষ ডেভেলপমেন্ট চায়, বিশেষ করে আমাদের নর্দর্শা সমষ্টি আছে যেখানে কংগ্রেস জয়লাভ বিজেপি জয়লাভ করবে এখানে। এবং বাকি 2টা সমষ্টি এজিপি, একটা সমষ্টি কংগ্রেস জয়লাভ করতে পারে। তাই বিশেষ করে আপনি দেখতে পারবেন যে বর্তমান সময়ে মানুষ ভোট কী জন্য দেয়? মানুষ ভোট দেয় যে আমি ভোট দেব, আমার বিধায়ক যিনি হবেন উনি আমাদের অঞ্চলের কাজ করে, রাস্তাঘাট করবেন, কমিউনিটি হল করবেন, আমাদের সমস্যার সমাধান করবেন। তাই বর্তমানে বিজেপি সরকার হবে সেটা ফাইনাল, মাননীয় মুখ্যমন্ত্রী আবার চিফ মিনিস্টার হবেন সেটাও ফাইনাল। সেই সময় আমি মনে করি যদি যে 2-3-4টা সমষ্টি আছে সেই অঞ্চলের জনসাধারণ যদি চান যদি ডেভেলপমেন্ট, তাহলে তো বিজেপি ভোট দেওয়াটা খুবই দরকার। আর যদি মনে করেন যে না ডেভেলপমেন্ট দরকার নাই, আমরা আমাদের নিজের কমিউনিটিকে দেখবো, নিজের কমকে দেখবো, সেরকম মানসিকতা থাকে যদি, তাহলে তো সেই মানসিকতা অন্য মানসিকতা। আর যদি মনে করেন যে ডেভেলপমেন্ট চাই, যে জায়গায় ডেভেলপমেন্ট হবে, যে জায়গায় ভোট দেবে সংখ্যালঘু এলাকায়, সেই জায়গায় নিশ্চয়ই যিনি বিধায়ক হবেন উনি কাজ করবেন। তাই সেটা স্বাভাবিক ব্যাপার। এখন মানসিকতা ওনাদের মানসিকতা। কিন্তু আমরা 9টা সিট জিতবো, হিন্দু প্রদূষিত 9টা সমষ্টি, 10টা সমষ্টি আছে, সেই 10টা সমষ্টি জিতবো। বাকি 2টা তো এজিবি জিতবে, একটাতে কংগ্রেস জিততে পারে। কিন্তু বাকি এই 3টা সমষ্টি যেটা আছে সেই সমষ্টিতে আমি বলবো যে যদি ডেভেলপমেন্ট চান, উন্নয়ন চান, তাহলে বিজেপিকে ভোট দিন। না হলে সামনের দিন সেটার প্রভাব একটা পড়বে, যে ভোট না দিলে কাম যে হয় না, সেই প্রভাবটা পড়বে। শেষ প্রশ্ন দিকে যাচ্ছে যে আপনি যদি কাটিগড়াতে জয়ী হন তাহলে আপনার প্রথম কোন 3টি কাজ থাকবে? কাঠিগড়াতে জয়ী হলে সার্বিক বিকাশ এবং প্রথম 3 কাজ নয়, আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে অডিটোরিয়াম নেই, আমাদের মিনি স্টেডিয়াম নেই এই অঞ্চলের। এটা বিভীষিকা একটা পরিবেশ। এটা বিগত স্বাধীনতার পর একটা কোনো একটা দৃষ্টান্তমূলক কাজ একটা হয়নি। সমজেলার দরকার, কালানকে মিউনিসিপ্যালিটি করতে হবে, রাস্তাঘাট যেগুলো আছে রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করতে হবে, অডিটোরিয়াম করতে হবে, মিনি স্টেডিয়াম করতে হবে। অনেকগুলো সমস্যা আছে, সমস্যার পাহাড়। আমি মনে করি ইতিমধ্যে অনেকগুলো স্যাংশন হয়েছে, অনেকগুলো কাজ চলছে এবং সামনের দিনগুলোতে সেই কাজগুলো ত্বরান্বিত করা। এবং আমি মনে করি সরকারের সঙ্গে যখন এই অঞ্চলের প্রতিনিধি যখন থাকবে, তখন নিশ্চয়ই ডেভেলপমেন্টের একটা অভূতপূর্ণ একটা চেঞ্জ হবে। এবং এই 5 বছর আমার লাগছে কাঠিগড়া সমষ্টিতে উন্নয়নের একটা বাতাবরণ সৃষ্টি হবে। এবং আমাদের ভারতবর্ষের ইতিহাস স্বাধীন হওয়ার পর থেকে যতবারই বিধানসভা হয়েছে, এই 5 বছর আমার লাগছে যে কাঠিগড়া সমষ্টিতে সবচেয়ে বেশি কাজ হবে। কার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন? আমি এখন সেগুলো টিকিট পাওয়ার পরেই বলা যায় কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। বিজেপির যে ক্যান্ডিডেট হবে ওনার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। এই জন্য সেখানে স্থানীয়ভাবে এবং সেই অঞ্চলের মানুষ বিজেপির প্রার্থীকে জয়ী করতে যায়। সবাই জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হবেন এবং বিজেপির প্রার্থী জয়ী হলে সেই অঞ্চলে কাজ হবে। কারণ বিগত দিন কোনোবারই বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি যে সরকার যেদিকে থাকে সেই অঞ্চলে বিধায়ক থাকে না। তো এবার সর্বস্তরের জনসাধারণের মানুষের একটাই ডিমান্ড যে বিজেপির প্রতিনিধি করা। তাই সেখানে বিজেপি জয়ী হবে, যে বিজেপির প্রার্থী হোক
বিপুল সংখ্যক ভোটে বিজেপি বিজয়ী হবে। ধন্যবাদ জানাচ্ছি কমলাক্ষ দে পুরকাস্ত, এবং উনি আজ কমলাক্ষ দে পুরকাস্ত আজ আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করলেন, এবং আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনার পরবর্তী রাজনৈতিক ভবিষ্যতের জন্য। এবং আজ বাষ্পীভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যিক বিজেপি সভাপতি সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আজ বাষ্পীভবনে যোগদান করলেন আনুষ্ঠানিকভাবে কমলাক্ষ দে পুরকাস্ত। এবং আগন্তুক দিনে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা কেন্দ্র থেকে কমলাক্ষ দে পুরকাস্তকে দেখা যাবে নির্বাচনীয় ময়দানে।